শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলেছেন যে শিক্ষার যদি প্রসার ঘটে তাহলে আল্লাহর আশীর্বাদে আমরা আরো বাড়তে পারবো। এগুলো আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি, এগুলো এইভাবেই আমরা মানুষকে বুঝিয়ে থাকি। ওখানে কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষা যাতে আরো বাড়ে, ফিরহাদ হাকিম সেই গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে তার শব্দবন্ধনী তাকে ধরে একটা বিকৃত প্রচার যারা করছেন তাদের মনে করিয়ে দিই যে ফিরহাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি। এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন, কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার, আরো বেশি শিক্ষা, আরো বেশি অগ্রগতি, আরো বেশি উন্নতি এবং বাকিদের সঙ্গে পাল্লা দেয়া। তো সেটাই তিনি বলতে চেয়েছেন। এর বাইরে এটা নিয়ে অহেতুক অন্য ধরনের বিকৃত প্রচার সেটা ঠিক নয়। দেখুন, এটা ওইভাবে যদি বিজেপি এই বিকৃত, তাহলে তো তারাও নির্দিষ্ট একটা ধর্ম নিয়ে একটা উন্মাদনার প্রচার করে, কিন্তু সংবিধান বলছে আমাদের দেশটা সব ধর্মের সমান অধিকারের। তো ফলে অমিত মালব্য একটা বিকৃত, আমি তো বলছি যে যেটুকু পেয়েছি ফিরহাদ হাকিমের যেটুকু বক্তব্য পেয়েছি তাতে তিনি মুসলিম কমিউনিটির উপর শিক্ষায় জোর দিয়েছেন, এডুকেশন যাতে আরো বাড়ে সেটা বলতে গিয়ে বলেছেন যে যদি শিক্ষা ঠিকভাবে এগোয় তাহলে আল্লাহর আশীর্বাদে আমরা একদিন অনেক বেড়ে যাব ইত্যাদি। এটা তো যে কোনো সভায় যাদের কাছে যাচ্ছি, যে যাদের সভা, কোন ব্যানারে সভা, তাদের মধ্যে শিক্ষার প্রসারটাকে গুরুত্ব দিতে গিয়ে যেটা বলতে হয়, অনুপ্রাণিত করতে গিয়ে যেটা বলতে হয়, উৎসাহ দিতে গিয়ে বলতে হয়, সেই ধরনের বাক্য গঠন বা বাক্য প্রয়োগ করেছেন। ফলে এটাকে নিয়ে ধর্মীয় ভেদাভেদের দৃষ্টিভঙ্গিতে বিকৃত প্রচার করাটা বোধহয় পুরোটা ঠিক হচ্ছে না। উনি কিন্তু একেবারে মানে ধর্মের নাম করে আমরা এই হব নয়, উনি বলতে চাইছেন শিক্ষাটা নিন, শিক্ষাটা গুরুত্ব দিতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে মুসলিম কমিউনিটিতে, তাহলে মুসলিম কমিউনিটি আরো বাড়তে পারবে। ফলে এটা বোঝাতে গিয়ে, এই শিক্ষার প্রয়োজনীয়তাটা বোঝাতে গিয়ে যদি কোনো শব্দ তিনি বলে থাকেন তাহলেও ধরে নিতে হবে মূল স্পিরিটটা কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষার প্রসারের এই বিষয়টা তিনি করেছেন এবং সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, গুরুত্ব দিয়েছে। আর ববি হাকিম বেসিক্যালি একেবারে ধর্মনিরপেক্ষ সেকুলার মানুষ, কালী পুজো করতো যখন আমার সঙ্গে আলাপ হয়েছিল। চেতলার ওর অগ্রণী দুর্গা পুজোটা পরে বড় হয়েছে, আগে তো কালী পুজোই বিখ্যাত। তখন তো কারোর মনে হয়নি যে একজন মুসলমান ছেলে কালী পুজো করছে। আজকে যারা ভিড় করে দেখতে যান চেতলা অগ্রণীর পুজো, দুর্গা পুজো, উপচে পড়ে ভিড়, তখন তো কারোর মনে হয় না যে একজন মুসলিম দুর্গা পুজোটাকে এত উচ্চতায় নিয়ে গেছে। ফলে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসারের গুরুত্ব দিতে গিয়ে একটা শব্দবন্ধনী বা বাক্য গঠন ববি হাকিম করেছে। উনি পাশাপাশি এটাও বলছেন যে আজকে ফিরহাদ হাকিম এটাও বলছেন যে মুসলিমরা আর পিসফুল প্রোটেস্ট বা পিসফুল মার্চ বা র্যালিতে থাকবে না, এবার জাস্টিসকে নিজেদের হাতে তুলে নেবে এবং কার্যত তিনি শারিয়া ল সেটাকে ইমপ্লিমেন্ট করার বার্তা দিচ্ছেন। তখন এগুলো সমস্ত এক একটা সেগমেন্ট ওয়াইজ সমাজের এক একটা শাখায়, এক একটা ধারায় এক এক রকম রীতি চালিত থাকে। একটি অনুষ্ঠানে তিনি সেগুলোর উপর দাঁড়িয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন, এর ওপর কোনো রাজনৈতিক মতামত দেয়া যেতে পারে না। এগুলো যারা ধর্মের নামে রাজনীতি করে তারা এগুলোকে ডিস্টর্ট করে, বিকৃত করে ববি হাকিমকে আক্রমণ করার জন্য প্রচার করছে। এই বিষয়ে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে উনি বলছেন যে এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে গোটা দক্ষিণ কলকাতা সেটা ওয়াকফ সম্পত্তি, আর আজকে ববি হাকিমের এই ধরনের মন্তব্য কার্যত বেঙ্গলিরা পশ্চিমবঙ্গে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ইসলামিক র্যাডিক্যালিজম উইদিন দেয়ার ওন স্টেট। কি বলবেন? না, এরকম ধরনের কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। বাংলায় নিশ্চিতভাবে হিন্দুরা ছিলেন, আছেন এবং সসম্মানে স্ব অধিকারে থাকবেন। মুসলিমরাও আছেন, খ্রিস্টানরাও আছেন। রেড রোডে ঈদের নামাজ হয়, রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালও হয়। তো ফলে এই সংস্কৃতি আবার পার্ক স্ট্রিটে, রেড রোড তার কাছেই পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব হয়। তো সব ধর্মের সবাই মিলে এখানে থাকার, এই ধরনের সব ধর্মই চাইবে তাদের মধ্যে যেন একটা প্রসার ঘটে, তাদের মধ্যে তাদের সাংস্কৃতিক বা ধার্মিক যে আচার
বা যে বিশ্বাস বা যে ধরনের সংস্কৃতি আছে সেটার প্রসার হোক, আরো বেশি মানুষের কাছে পৌঁছতে। সেটা হিন্দু ধর্ম যারা পালন করেন তারাও চাইবেন, যারা মুসলিম ধর্ম পালন করেন, যারা খ্রিস্ট ধর্ম পালন করেন, তারা সবাই চাইবেন। তো সুতরাং তার মধ্যে থেকে একটা অনুষ্ঠানের বক্তব্য ধরে নিয়ে, আগে আসলে ছিল না, এত চ্যানেল, এত মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া ছিল না, তাই এই ধরনের বিভিন্ন শাখার বিভিন্ন অনুষ্ঠানগুলিতে যত কথা হয় সেগুলো সবাই মিলেই তো সমাজটাকে একটা মেলবন্ধনে বেঁধে রেখেছে, এবং তার মধ্যে থেকে যদি আপনি একটা করে টুকরো তুলে আনতে যান তাহলে সেই বিষয়টার একটা বিকৃত প্রচারের অবকাশ থাকে। অভয়ার মা বাবা আজকে রানী রাসমণিতে এসেছে এবং তারা এই মুহূর্তে বক্তব্য রাখছে। তারা বলছে যে গতকাল যেভাবে জামিন পেয়েছে, আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছে, এটা একটা কারণ, সেই কারণেই সুযোগ পেয়েছে সিবিআই। এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই, এই আন্দোলনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আরজি কর নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিই, কুলতলি এবং ফরাক্কায় আমরা দেখিয়ে দিয়েছি রাজ্যের পুলিশ তদন্ত বিচার শেষ করে, অর্থাৎ তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ শেষ করে, বিচার শেষ করে আসামি এবং খুনে সাজা হয়ে গেছে। হলো না কেন? আরজি করে নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, পূর্ণ শ্রদ্ধা, হাত জোড় করে বলছি পূর্ণ শ্রদ্ধা আছে। আপনাদের বুকে আগুন, চোখে জল, স্বাভাবিক, কিন্তু আপনারা কিছু স্বার্থান্বেষী চক্রে পড়ে যে যে পদক্ষেপ নিয়েছেন তাতে আপনাদের মেয়ের তদন্ত এবং বিচারে যেটুকু দেরি, কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। সিবিআই কে এনেছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেবো, শুনলেন না। নির্যাতিতার বাবা মা তারা শুনলেন না, তারা কিছু লোকের প্ররোচনায় তারা সিবিআইকে ডেকে এনেছেন। রেসপন্সিবিলিটি তাদের। কাকে কান নিয়ে গেল, আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার? এগুলো তো হতে পারে না। অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি, সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই, কারণ আপনারা নেমন্তন্ন করে ডেকে এনেছেন, আপনারা ডেকে এনেছেন।